যুদ্ধ কিংবা যাত্রীবাহী যে কোনো বিমান দুর্ঘটনার কারণ জানতে দরকার হয় ব্ল্যাক বক্স। কি এটি, কিভাবে কাজ করে, কেন এটি অক্ষত থাকে? ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না জানালো তেহরান। এটি কি আমেরিকার চাপ নাকি পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার কৌশল? ভারতের বিভিন্ন রাজ্যে চলছে বাংলাভাষী মুসলিম আটক ও নির্যাতন। অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে চলছে বাংলাদেশে পুশ করা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। কি কারণে বিমান দুর্ঘটনা ঘটেছে তার আসল কারণ জানা যায় বিমানটিতে থাকা ব্ল্যাক বক্স উদ্ধারের পরই। আর তাই বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো বিমান হোক, সেটা যুদ্ধ বিমান কিংবা যাত্রীবাহী বিমান, দুর্ঘটনার পরই শুরু হয় ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ। বিশেষজ্ঞ তো বটেই, সচেতন সাধারণ মানুষের আলাপচারিতায় ঘুরে ফিরে উঠে আসে ব্ল্যাক বক্স প্রসঙ্গ। কারণ একমাত্র ব্ল্যাক বক্স থেকেই জানা যায় দুর্ঘটনার প্রকৃত কারণ। কি এই ব্ল্যাক বক্স? দুর্ঘটনার রহস্য উদ্ঘাটনে কিভাবে কাজ করে এটি? বিমান বিধ্বস্ত হলেও কিভাবে ব্ল্যাক বক্স অক্ষত থাকে? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিমান হোক বা যাত্রীবাহী, দুর্ঘটনার পর প্রাণহানির মতো অপূরণীয় ক্ষতির শোক কিছুটা সামলে ওঠার পরই শুরু হয় অঘটনের কারণ খোঁজার তোড়জোড়। দুর্ঘটনার দোষ চাপানোর প্রবণতা আর গুঞ্জন গুজবের ডালপালা বিস্তারের পথ বন্ধ করতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে ভূমিকা রাখে বিমানের বিশেষ এক যন্ত্র, যা ব্ল্যাক বক্স নামে পরিচিত। বাংলাদেশ, ভারত ছাড়াও গত কয়েক মাসে দেশে দেশে বিমান দুর্ঘটনার পর আবার আলোচনায় বিমানের বিশেষ এই যন্ত্রটি। কি এই ব্ল্যাক বক্স? কেন বিমান দুর্ঘটনার পর সামর্থ্যের সবটুকু দিয়ে এটি উদ্ধারের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েন তদন্তকারীরা? বিমানের ব্ল্যাক বক্স নিয়ে যখন আমরা কথা বলি তখন বহুবচনে বক্সেস বলে থাকি, কারণ এগুলো দুটি আলাদা যন্ত্রের সমন্বিত রূপ। এর একটি ফ্লাইট ডাটা রেকর্ডার, যা কম্পিউটারে দেয়া ইনপুট আর পাইলটের তাৎক্ষণিক নির্দেশনা রেকর্ড করে। এতে রয়েছে বিমানের গতিপথ, আচরণ আর গতি বিষয়ক তথ্য। আর অন্যটি হচ্ছে ককপিটের ভয়েস রেকর্ডার, যা পাইলটের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কথাবার্তা রেকর্ড করে। নামে ব্ল্যাক বক্স হলেও এর রং কিন্তু কালো নয়। প্রতিফলক ফিতা বা রিফ্লেকটিভ টেপ এর গায়ে জড়ানো থাকে, যা আলোতে জ্বলজ্বল করে প্রতিফলিত হয়। দুর্ঘটনার পর সহজে খুঁজে পাওয়ার জন্যই এমন ব্যবস্থা। আর ব্ল্যাক বক্সের সাথে বক্সেরও কোনো সম্পর্ক নেই। এর কাঠামোতে একটি সিলিন্ডার সবচেয়ে বেশি চোখে পড়ে, যেখানে থাকে মেমোরি ইউনিট। সিলিন্ডারের পাশের কাঠামোতে থাকে ব্যাটারি। এত বছর ধরে এগুলোকে ব্ল্যাক বক্স বলা হচ্ছে কেন জানি না। এগুলো উজ্জ্বল কমলা রঙের, কারণ কালো বাক্সগুলো আসলে কালো হলে সেগুলো খুঁজে বের করা খুবই কঠিন। ব্ল্যাক বক্সে ফ্লাইটের যাবতীয় তথ্য এবং ককপিটে থাকা পাইলট, কো পাইলট আর অন্যদের কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়। ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর ও ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর, এই দুটি ব্ল্যাক বক্স থাকে বিমানের পেছনে। পাইলটদের হেডসেট ও ককপিটের মাঝামাঝি স্থানে থাকে প্রায় 4টি মাইক্রোফোন, যা কথোপকথনের রেকর্ড ব্ল্যাক বক্সে জমা করে। এতে কোনো দুর্ঘটনার পর ব্ল্যাক বক্সের বিভিন্ন তথ্য থেকে শেষ মুহূর্তের পরিস্থিতি জানা যায়। এভাবে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের মাধ্যমে ওই ধরনের বিপর্যয় এড়ানোর কৌশল বের করা আর সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। প্রায় 25 ঘন্টা ধরে কথোপকথন সহ বিভিন্ন ধরনের কারিগরি তথ্য রেকর্ড করতে পারে এটি। ব্ল্যাক বক্স বিদ্যুৎ ছাড়া 30 দিন কাজ করতে পারে। এটি কোথাও হারিয়ে গেলে প্রায় 30 দিন ধরে ভাইব্রেশনের সঙ্গে জোরে আওয়াজ করে। ব্ল্যাক বক্স সমুদ্রপৃষ্ঠের 14,000 ফুট গভীর থেকে তরঙ্গ নির্গত করতে পারে। এতে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে এই তরঙ্গ শনাক্ত করা যায়। প্রতিটি দুর্ঘটনা বা ঘটনার জন্য ব্ল্যাক বক্সের সাহায্য নিতে হয়। এটা এতটাই সহজ যে এটি ককপিটে কি ঘটেছিল, ফ্লাইট কন্ট্রোল ইনপুট আর ডেটা এন্ট্রি ইনপুটের ক্ষেত্রে কি করা হয়েছিল সে সম্পর্কে সবচেয়ে সঠিক তথ্য দেয়। তাই যে কোনো দুর্ঘটনার তথ্য অতীতে গিয়ে দেখার জন্য ব্ল্যাক বক্সের প্রয়োজন হয়। রাইট ব্রাদার্স প্রথমে বিমানের পাখার ঘূর্ণন সম্পর্কিত রেকর্ড রাখার ব্যবস্থা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উন্নত ব্ল্যাক বক্সের প্রচলন হয়। যন্ত্রটি সুরক্ষিত রাখতে সাধারণত বিমানের পেছনের দিকে রাখা হয়, যা টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি। টাইটানিয়ামের বাক্সে আবদ্ধ থাকে। এজন্য ব্ল্যাক বক্স আগুন, পানি, চাপ, তাপ বা আঘাতে সহজে নষ্ট হয় না। বক্সটি 1 ঘন্টার জন্য প্রায় 11,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 10 ঘন্টার জন্য 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে।
তাই দুর্ঘটনায় বিমান ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে, আগুনে পুড়লে, পানিতে ডুবে গেলেও ব্ল্যাক বক্স থাকে অক্ষত। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাবে না, চিরকাল শান্তিপূর্ণভাবে চলবে পরমাণু কর্মসূচি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমন সময়ে আরাকচি এই মন্তব্য করলেন যখন ইউরোপের 3 শক্তিধর দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে তেহরান। এর আগে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 5 দফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। প্রশ্ন উঠেছে, আমেরিকার চাপে সত্যি কি পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে ইরান, নাকি পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে এটি ইরানের নয়া কৌশল? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের জেরে তেহরানের পরমাণু কর্মসূচির আলোচনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। এরপর দেশটির পরমাণু কেন্দ্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিদের প্রবেশের নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে এবার পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসতে চাচ্ছে ইরান, যেখানে অংশ নেবে ইউরোপের শক্তিধর 3 দেশ। 21 জুলাই সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আগামী 25 জুলাই ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসবে ইরান। তুরস্কের ইস্তাম্বুল শহরে এ আলোচনা হওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইউরোপীয় দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরান নতুন এক দফা আলোচনায় বসতে রাজি হয়েছে। পশ্চিমা দেশগুলো বহুদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে, যদিও তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে। এর আগে ইউরোপীয় এই 3 দেশ তেহরানকে হুঁশিয়ার করে বলেছিল, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় না ফিরলে দেশটির উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইউরোপ আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখতে পারে, তবে কোনো হুমকি বা নিষেধাজ্ঞার ভয় দেখানো থেকে তাদের বিরত থাকতে হবে। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি জানান, ইরানের পরমাণু স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হলেও তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। আমাদের পারমাণবিক কর্মসূচি বাইরে থেকে আমদানি করা জিনিস নয়, যা বোমা হামলা চালিয়ে ধ্বংস করা যাবে। এটি আমাদের অর্জন, যা আমরাই বিকশিত করেছি। আমাদের প্রযুক্তি আছে, বিজ্ঞানীরা আছেন, তারা এগুলো আবার পুনর্নির্মাণ করতে পারবেন। আমাদের পারমাণবিক কর্মসূচি চিরকাল শান্তিপূর্ণ থাকবে। ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাবে না এবং বিনিময়ে আমরা তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রত্যাশা করি। এটি উভয় পক্ষের জন্যই লাভজনক। এর আগে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মধ্যস্থতায় 5 দফা আলোচনা হয়েছিল, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে দ্বিমত থাকায় তা কোনো চুক্তিতে গড়ায়নি। 6ষ্ঠ দফা বৈঠকের মাত্র 2 দিন আগে ইসরায়েল আকস্মিকভাবে ইরানে হামলা চালায়। 2015 সালে ইরান ও শক্তিধর দেশগুলোর মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর হয়। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ নামের এই চুক্তির আওতায় তেহরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়। বিনিময়ে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে অনেক চেষ্টার পর হওয়া চুক্তিটি 2018 সালে ভেঙে পড়তে শুরু করে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে প্রথম মেয়াদের দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। এরপর যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং ওড়িশা সহ দেশটির বিভিন্ন রাজ্যে গেল কয়েক সপ্তাহ ধরে চলছে বাংলাভাষী মুসলমানদের আটক, নির্যাতন। পরে তাদের অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে চলছে বাংলাদেশি পুশ করা। যদিও আটক ব্যক্তিদের প্রায় সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের নির্যাতন, গ্রেফতার করছে মোদী সরকারের বাহিনী। প্রশ্ন উঠেছে, বাংলাভাষী মুসলিমদের উপর মোদী সরকারের এত ক্ষোভ কেন? কেন যাচাই না করে নিজ দেশের নাগরিক তাড়িয়ে দিচ্ছে? শুধু কি তারা মুসলিম বলে? চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। ভারত জুড়ে চলছে বাংলাভাষী মুসলিম আটক। শুধু আটকই নয়, চলে নির্মম নির্যাতন, বন্দী করে জিজ্ঞাসাবাদ, এমনকি অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পুশ করাও। কেন বাংলাভাষীদের ওপর এত ক্ষোভ দেশটির ক্ষমতাসীন মোদী সরকারের? কেন নিজ দেশের বাংলাভাষী নাগরিকদের অবৈধ বাংলাদেশি ট্যাগ দিয়ে নিজ ভূমি থেকে তাড়িয়ে দিচ্ছে?
নতুন করে আবারও আলোচনায় উঠে এসেছে ভারত জুড়ে তথাকথিত অবৈধ বাংলাদেশি ধরার নামে সাঁড়াশি অভিযানের খবর। দেশটির রাজধানী দিল্লি থেকে শুরু করে উড়িষ্যা, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ ও রাজস্থান সহ বিভিন্ন রাজ্য থেকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাংলাভাষীদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে চলতি বছরের জুন থেকে এ পর্যন্ত প্রায় 2 মাসে কেবল উড়িষ্যাতেই আটক করা হয়েছে বাংলাভাষী 450-রও বেশি শ্রমিক, যাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দা। পশ্চিমবঙ্গের নাগরিক হওয়া সত্ত্বেও কেবল বাংলাভাষী হওয়ার কারণে অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে বহু মানুষকে আটক করে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নথিপত্র যাচাইয়ের পর পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রমাণিত হলে আবার বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে পুশ করা মানুষদের। শুধু আটকই নয়, চলে শারীরিক মানসিক নির্যাতনও। গেল শুক্রবার রাতে হরিয়ানার গুরুগ্রাম থেকে অন্তত 6 জন বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহে আটক করে শারীরিক নির্যাতন চালিয়েছে পুলিশ। এমনই অভিযোগ এনেছে তাদের পরিবার। তারা বলছে, আটক ব্যক্তিদের 6 জনই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা এবং মুসলিম। 7-8 বছর ধরে তারা গুরুগ্রামে বসবাস করছে এবং তারা সবাই ব্যবসায়ী। এমন ঘটনায় এসব এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভারতের বর্তমান সরকার বিজেপির এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে কেন্দ্রীয় সরকার তৃণমূল। বিজেপির অবৈধ অভিবাসী আটক অভিযানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে কলকাতা হাইকোর্টও। চলছে হাইকোর্টের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত। जिसको मोर्चिया बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंग्या तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। তবে ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ডের মতো নথিপত্রকেও বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর পরিবর্তে জন্ম নিবন্ধন ও স্কুল সার্টিফিকেট দেখাতে বলা হয় তাদের। গ্রাম ছেড়ে আসা অভিবাসী শ্রমিকদের পক্ষে তা দেখানো সম্ভব ছিল না। আবার শুধু মোবাইল ফোনে বাংলাদেশি ফোন নম্বর সংরক্ষণ করার জন্য অনেককে আটক করা হয়। चाहे मजदूर हो, चाहे बिजनेसमैन हो, चाहे दुकानदार हो, चाहे हॉकर हो, चाहे कर्मचारी हो, सबको हम इज्जत करते हैं। हम कभी उसका ऊपर में हाथ नहीं लगाएंगे कि वो हमारा हिस्सा है। পশ্চিমবঙ্গের মানুষকে রাজ্যের বাইরে থেকে আটক করলে ঘটনার সাথে জড়িত কাউকে ছেড়ে দেওয়া হবে না এবং এই লড়াই দিল্লিতে হবে বলে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গাজায় নির্বিচার গণহত্যা বন্ধ করে যুদ্ধের সমাপ্তি টানতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ 25টি পশ্চিমা দেশ। সোমবার এক বিবৃতিতে দেশগুলো হাজারো ফিলিস্তিনি হত্যার নিন্দা জানায়। দেশগুলোর মধ্যে ইসরায়েল এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক যুক্তরাষ্ট্রের অনেক মিত্র রয়েছে। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে 800রও বেশি ফিলিস্তিনি হত্যার ঘটনারও নিন্দা জানায় তারা। বিবৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং হামাসের কাছে ভুল বার্তা দেবে। এদিকে স্থল অভিযানে গাজার দেইর আল বালা শহরে প্রথমবারের মতো ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ভোর থেকে গাজায় নতুন করে হত্যা করা হয়েছে আরও 51 ফিলিস্তিনিকে। এ নিয়ে 21 মাসে নৃশংস হামলা চালিয়ে 59,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়লাভ অবৈধ দেখাতে গভীর ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে। ন্যাশনাল ইন্টেলিজেন্সের বর্তমান পরিচালক তুলসী গ্যাবার্ড এই অভিযোগ তুলেছেন। এই প্রেক্ষাপটেই ওবামাকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যমে এআই দিয়ে বানানো এমন একটি ভিডিও শেয়ার দিয়েছেন ট্রাম্প। ক্যাপশনে লিখেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। মুহূর্তেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওভাল অফিসে বৈঠকরত অবস্থায় গ্রেপ্তার করা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে। এফবিআইয়ের 2 এজেন্ট হাতকড়া পরাচ্ছেন ওবামাকে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন একটি ভিডিও পোস্ট করেছেন স্বয়ং ট্রাম্প। মুহূর্তেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে তা। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এআই দিয়ে বানানো ওই ভিডিওটি মূলত সামাজিক মাধ্যম টিকটক থেকে নেয়া। সেটি শেয়ার করেন ট্রাম্প। ভিডিওর ক্যাপশনে লেখেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। নিউ
ইয়র্ক টাইমস জানিয়েছে, ধারণা করা হচ্ছে 2016 সালের নভেম্বরে ওভাল অফিসে ট্রাম্প ও ওবামার একটি বৈঠকের ফুটেজ বিকৃত করে তৈরি করা হয়েছে ভিডিওটি। ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিন্টনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পরাজিত করার পর প্রথমবারের মতো তৎকালীন প্রেসিডেন্ট ওবামার সাথে ট্রাম্পের ওই বৈঠক হয়। এআই দিয়ে বানানো ভিডিওতে দেখা যায় ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠক করছেন ওবামা। এরই এক পর্যায়ে দুইজন এফবিআই এজেন্ট এসে ওবামাকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করেন এবং দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরান। ট্রাম্পকে এ সময় দাঁত বের করে হাসতে দেখা যায়। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে 70 ও 80-র দশকের জনপ্রিয় মার্কিন ব্যান্ড ভিলেজ পিপলের YMCA গানটি। এখানেই শেষ নয় ভিডিও। পরের অংশে দেখা যায় কারাগারের ভেতরে অসহায় অবস্থায় ওবামা, তার পরনে কমলা রঙের কারাবন্দীর পোশাক, সঙ্গে তৎকালীন প্রশাসনের আরো কয়েক কর্মকর্তাকেও দেখা যায়। ভিডিওটির ব্যাপারে বারাক ওবামার দপ্তরের সাথে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়লাভ অবৈধ দেখাতে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যাপক ষড়যন্ত্র করেন। ন্যাশনাল ইন্টেলিজেন্সের বর্তমান পরিচালক তুলসী গ্যাবার্ডের এমন অভিযোগের প্রেক্ষাপটেই ট্রাম্প এআই দিয়ে বানানো ওই ভিডিও শেয়ার করেছেন বলে মনে করা হচ্ছে। তুলসীর অভিযোগ, ওবামা প্রশাসনের কর্মকর্তারা বানোয়াট গোয়েন্দা তথ্য দেখিয়ে দেশবাসীকে বোঝাতে চেয়েছিল যে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ট্রাম্পের পক্ষে ও হিলারি ক্লিন্টনের বিপক্ষে হস্তক্ষেপ করেছিল। এভাবে ট্রাম্পের বিজয়কে অবৈধ বানানোর চেষ্টা চালায় ওবামা প্রশাসন। এটিকে এক ধরনের কু হিসেবে অভিহিত করেছেন তুলসী। এ ব্যাপারে বিচার বিভাগে মামলা দায়েরের সুপারিশ করবেন বলেও জানান তিনি। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জানান, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ চেষ্টার কোনো প্রমাণ মেলেনি। ওবামা রাজনৈতিক উদ্দেশ্যে গোয়েন্দা তথ্য বিকৃত করেন এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালান, যা দেশদ্রোহিতার শামিল। অন্যদিকে ডেমোক্র্যাটরা ওবামার বিরুদ্ধে তুলসীর এই অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নাকচ করে দিচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এবার ঘূর্ণিঝড় উইফার তাণ্ডবে বিপর্যস্ত হল ভিয়েতনাম। এর আগে উইফার প্রভাবে হংকংয়ে তৈরি হয় এক ভয়াবহ পরিস্থিতি। এদিকে ফিলিপাইনেও প্রবল বৃষ্টিপাত ও বন্যার কারণে প্রাণহানি ঘটেছে বেশ কয়েকজনের। ভারী বৃষ্টিতে উপচে পড়ে মারিকিনা নদীর পানি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার ভিয়েতনামে তাণ্ডব চলছে টাইফুন উইফার। ঘূর্ণিঝড়ের কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার স্থানীয় লোকজন। প্রবল বৃষ্টিপাত আর কালো মেঘে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে ভিয়েতনামে। আল জাজিরার তথ্য মতে ভিয়েতনামের উত্তরের উপকূলবর্তী অঞ্চলে টাইফুন উইফা বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে 21 জুলাই ফিলিপাইনে প্রবল বৃষ্টিপাত ও বন্যার দেখা দেয়। এ সময় অন্তত 5 জন নিহত হন, বাস্তুচ্যুত হন হাজার হাজার মানুষ। প্রবল বৃষ্টিতে উপচে পড়ে মারিকিনা নদীর পানি। ফলে ম্যানিলা এবং আশেপাশের এলাকাগুলোতে স্কুল ও সরকারি অফিস বন্ধ রাখা হয়। এর আগে ঘূর্ণিঝড় উইফার তাণ্ডবে হংকং জুড়ে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। ঘূর্ণিঝড়টির প্রভাবে কালো মেঘে ঢেকে যায় আকাশ। শহর জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ অস্থিরতা। রবিবার 20 জুলাই জারি করা হয়েছিল ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ সতর্কতা সংকেত। ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 22 জুলাই স্থানীয় সময় সকাল 6টায় টাইফুন উইফা হাইফং শহরের উপকূল থেকে মাত্র 60 কিলোমিটার দূরবর্তী অঞ্চলে অবস্থান করছিল। এ সময় বাতাসের গতিবেগ ছিল তীব্র। এদিকে ঘূর্ণিঝড়টি ভিয়েতনামের রাজধানী হানয়ের হুং ইয়েন এবং নিন বিন প্রদেশে 22 জুলাই রাতে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিপজ্জনক ভূমিধস ও ব্যাপক বন্যাও দেখা দিতে পারে। ঘূর্ণিঝড়টি মোকাবেলায় প্রায় 3,05,000 প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের প্রস্তুত রাখা হয়েছে। প্রবল বৃষ্টিতে ম্যানিলার জীবনযাত্রা প্রায় থমকে গেছে। মারিকিনা নদী তীরবর্তী অঞ্চলে বসবাসকারী 23,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া কেজন এবং কালোকান শহর থেকে আরও 25,000 মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে।
এদিকে কালোকানে সেতু পার হওয়ার সময় একজন বৃদ্ধা নারী এবং তার চালক তীব্র স্রোতের তোড়ে পানিতে ভেসে গেছেন। জানা যায় এখনও তাদের খুঁজে পাওয়া যায়নি। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে বন্যার কারণে এখন পর্যন্ত প্রায় 7 জন নিখোঁজ রয়েছেন। প্রতি বছর গড়ে 20টির মতো ঘূর্ণিঝড় ফিলিপাইনে আঘাত হানে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব ঝড়ের তীব্রতা ও ধ্বংসাত্মক প্রভাব দিন দিন বেড়েই চলেছে। চলতি বছরের শুরুতে ভিয়েতনামে আঘাত হানা সুপার টাইফুন ইয়াগি প্রায় 300 জনের প্রাণ কেড়ে নেয়। সে সময় দেশটিকে আনুমানিক 3.3 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি গুনতে হয়েছিল। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।